প্রতি বছর 21শে ফেব্রুয়ারি এলেই বাঙালির ভাষা প্রীতি একেবারে উতলে ওঠে, আবেগে আহ্লাদে আধিক্যেতায়। এ ভাষা নিয়ে কত গান গাওয়া, কত মিছিল মিটিং, কত কিছু করা হয় সেখানে। কিন্তু এই যাকে কেন্দ্র করে বাংলাদেশের অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানে 1952 সালে যে ভাষা আন্দোলন হয়েছিল, যাকে একসময় আন্তর্জাতিক স্বীকৃতি দিল 1999 সালে ইউনেস্কো, তারা এটাকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে মান্য করলো 17ই নভেম্বর 1999 সালে, এবং পরের বছর থেকে তা একেবারে ধুমধামের সাথে সারা বিশ্বময় পালিত হতে লাগলো। অর্থাৎ বাংলা ভাষা শুধু বাংলা ভাষার মধ্যেই থেকে গেল না, এই ভাষা দিবস যার যার মাতৃভাষা, যার যার দেশের ভাষা, সমগ্র দিক থেকে তা প্রচারিত হলো। তাতে বাঙালি হিসাবে আমাদের আহ্লাদিত হওয়ার অবশ্যই উচিত। কিন্তু আমাদের এই ভিডিওতে আমরা একটা অপ্রিয় সত্য কথা তোলার জন্য এটা এনেছি। ভাষা দিবসকে উপলক্ষ করে যে তরুণরা সেদিনকে প্রাণ দিয়েছিল ঢাকার রাস্তায় 21শে ফেব্রুয়ারি 1952 সালের, সালাম, রফিক, বরকত, জব্বার এবং আরো কয়েকজন, তাদের নাম স্মৃতিতে লেখা আছে, ইতিহাসে লেখা আছে। কিন্তু যাকে কেন্দ্র করে এই আন্দোলন হলো তা কি আমরা কেউ জানি? যারা জেনেছিলাম তারাও ভুলে গেছি এবং অধিকাংশ লোক আমরা জানি না। এর সূত্র হচ্ছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তানের দাবি, এবং মুসলিম লীগের প্রতিষ্ঠা থেকে এটা অগ্রসর হলো। এবং খিলাফত মুভমেন্টের সময় এই উর্দু ভাষাকে মুসলমানের ভাষা অর্থাৎ ইসলাম ধর্ম এবং উর্দু, এই দুইকে পরস্পরের সাথে লিঙ্ক করে দেওয়া হলো। অর্থাৎ যে ভাষার সমৃদ্ধিতে প্রচুর পরিমাণে ভারতীয় হিন্দু সাহিত্যিক কবি তাদের অবদান ছিল বা এখনো রয়েছে, তাদেরকে বাদ দিয়ে ক্রমশ এটা মুসলমানদের ভাষা হিসাবে চলে গেল এবং এটা রাজনৈতিক কারণে রাজনৈতিক শিকার হলো, এবং তার সূত্র ছিল সেই খিলাফত আন্দোলনের। এভাবে ধর্মের ভিত্তিতে দেশ আলাদা হয়ে গেল, ভাষা আলাদা হয়ে গেল। কিন্তু পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশের লোকেরা, যাদের সাথে পশ্চিম পাকিস্তানের লোকদের সাথে সাংস্কৃতিক, ভাষাগত, খাদ্যাভ্যাস, রীতিনীতি, সামাজিকতায় কোথাও কোনো মিল ছিল না, শুধুমাত্র জোরটুকু ছিল ধর্মের। সেই ধর্মকে কেন্দ্র করে নিজস্ব বাসস্থান তৈরি করার জন্য একসময় যে মুসলিম লীগ আনন্দে মেতেছিল, সেই মুসলিম লীগ তখনও বুঝতে পারি নাই যে আমাদের কত বড় সর্বনাশ পাকিস্তান কর্তৃপক্ষ করতে যাচ্ছে। এর সূত্র হলো, যখন দেশ ভাগের পরে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ভাগ হয়ে গেল, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের সদস্যরা মিলে পাকিস্তান সংবিধান সভা গঠন করলেন। সেখানে তার প্রসিডিংস লেখার জন্য প্রস্তাব আনা হলো যে সেটা হবে সম্পূর্ণটাই উর্দুতে, কারণ উর্দুই পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে। সংবিধানে সেই জায়গায় দেওয়ার কথা স্বীকৃত হলো। তখন ব্যাপারটা কিন্তু বাঙালিদের মধ্যে টনক নড়ল, কিন্তু সমগ্র বাঙালিদের নয়, এখানেও বাঙালিদের মধ্যে সেই ধর্মীয় বিভাগ রয়েছে। সেই সময় কয়েকজন গুরুত্বপূর্ণ হিন্দু সদস্য তারা কিন্তু বিষয়টাকে তুললেন। তাদের মধ্যে একটা প্রস্তাব আনলেন ধীরেন্দ্রনাথ দত্ত। ধীরেন্দ্রনাথ দত্ত অত্যন্ত মাননীয় সদস্য ছিলেন, যে এই উর্দুর সাথে বাংলাকেও ভাষা হিসাবে স্বীকৃতি দিত, এবং তাকে সমর্থন করলেন আরো কয়েকজন হিন্দু সদস্য, শ্রী প্রেম হরি বর্মন, শ্রী ভূপেন্দ্রনাথ দত্ত ও শ্রী শিরিশচন্দ্র চট্টোপাধ্যায়। মনে রাখবেন, এরা কিন্তু সবাই পূর্ব পাকিস্তানের হিন্দু, যারা সংবিধান সভায় নির্বাচিত হয়েছিলেন, পাকিস্তানের সংবিধান সভায় সদস্য। তারা সেখানে এই প্রস্তাব আনলেন, কিন্তু সেই প্রস্তাবকে নাকচ করার জন্য উঠে এলেন একজন বাঙালি মুসলিম লীগের সদস্য। আবার বলছি, যিনি সেই প্রস্তাবকে নাকচ করার জন্য প্রস্তাব তুললেন, তিনি হলেন মুসলিম লীগের একজন বাঙালি সদস্য, অর্থাৎ পূর্ব পাকিস্তানের বাঙালি মৌলভী তমিজউদ্দিন খান। তিনি তার দলকে নিয়ে ভোট পাকিয়ে তারা ওই প্রস্তাবের বিপক্ষে ভোট দিলেন। ফলে স্বভাবতই সে ভোট ক্যান্সেল হয়ে গেল এবং পাকিস্তান সেই রাষ্ট্রভাষা উর্দু স্বীকৃত হলো এবং সংবিধান সভার প্রসিডিংসও উর্দুতে রচিত হলো।
অর্থাৎ তখন বাংলাদেশে, বর্তমান বাংলাদেশের বা তৎকালীন পূর্ব পাকিস্তানের যারা বাঙালি, তাদের কাছে কিন্তু বাঙালি প্রীতি কোনো অবস্থাতেই জাগেনি। তখন তাদের কাছে ধর্ম এবং ভাষা দুটোকে সমর্থক ধরে মুসলমানদের ভাষা উর্দু, কাজেই আমরা দেশ ভাগ করে মুসলমানদের জন্য আলাদা দেশ পেয়েছি, আমাদের জন্য আলাদা ভাষা হবে, সেই ভাষা হবে উর্দু। তাহলে বুঝতে পারছেন যে যারা বাঙালি পরবর্তীকালে ভাষা নিয়ে এত আধিক্যতা করেছে, এত আহ্লাদ দেখিয়েছে, এত উদ্বেগে ভেসেছে, তাদের কিন্তু সেই দিনে তাদের কিন্তু কোনো ভাষা প্রীতি ছিল না, তাদের সেখানে ধর্মপ্রীতিটাই প্রধান হয়ে উঠেছিল। এবং 4 জন হিন্দু সদস্য তার প্রতিবাদ করেছিলেন, তারা সমর্থন পাননি কোনো বাঙালি মুসলমান সদস্যের কাছ থেকে, যে কথাটা আমাদের আজকের দিনে খুবই বেশি করে জানা দরকার। কিন্তু বাঙালির কোথায় টনক নড়ল? বাঙালির টনক নড়ল যখন সরকারি চাকুরির পরীক্ষাতে ঠিক হলো উর্দুই হবে সেখানে পরীক্ষার ভাষা, সবকিছু হবে উর্দুতে। তখন বাঙালি বুঝলো যে বাস কতটা গেছে, এবং সেই বাস থামানোর জন্য, অর্থাৎ পেটে টান পড়েছে, পেটে লাথি মারছে তাদের স্বধর্মের লোকেরা। তখন তাদের হলো না, রে বাংলা চলে গেলে তো আমরাও যাই, আমরা কোথায় থাকি? তখন এই আন্দোলন দানা বাঁধলো। সেই আন্দোলনের যখন চরম অবস্থায় আসে 1952 সালে, সেখানে প্রায় অনেক লোকের এক মিছিল ঢাকাতে, সেই মিছিলের মধ্যে ছাত্র জনতা, নানান শ্রেণীর লোকেরা ছিলেন, বুদ্ধিজীবী, তারাও অংশগ্রহণ করেছিলেন। সেখানে পাকিস্তানি বাহিনী গুলি চালায় এবং সেই গুলিতে যারা মারা যায় তারা আজকে ভাষা শহীদ বলে আমরা তাদেরকে স্বীকৃতি দেই, তাদেরকে শ্রদ্ধা করি, এবং শ্রদ্ধা করারই বিষয় বটে এটা। কিন্তু কখন ঘটলো সেটা? যে যতক্ষণে না পেটে টান পড়েছে ততক্ষণ তাদের চোখ খোলেনি, তারা তখন ধর্মের কাজল পরে তারা অন্ধ হয়েছিল। তো যাই হোক, সেই ঘটনা এলো। এরপরে পাকিস্তানও খানিকটা সংশোধন করে নিজেদের সংবিধান, তারা একটা সময় 1954 সালে এরা সেকেন্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে বাংলাকে স্বীকৃতি দেয়। অর্থাৎ 52 ভাষা আন্দোলনের ইমিডিয়েট রেজাল্ট যেটা, তা হলো এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে স্বীকৃতি পাওয়া। এবং তার মেইন আন্দোলনের ফল হলো বাঙালি বুঝতে শিখলো, যাদেরকে আমরা এতদিন নিজের লোক ভেবেছি, নিজের ধর্মের লোক ভেবেছি, তারা আমাদের আপন কেউ নয়। কারণ সমগ্র পাকিস্তানে, পূর্ব পাকিস্তানের বাংলা ভাষী লোকের সংখ্যা ছিল বেশি, আর পশ্চিম পাকিস্তান লোক সংখ্যাও কম ছিল, এবং সেখানে কমপক্ষে 4টা বড় ভাষা ছিল। যেমন নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সে ভাষা ছিল পশতু, পাঞ্জাবের যে অংশটি খণ্ডিত হয়ে পাকিস্তানের ভাগে পড়েছে তার ভাষা উর্দু, দক্ষিণ দিকে সিন্ধু প্রদেশের ভাষা সিন্ধি, তারপরে দক্ষিণ পূর্ব পশ্চিম অংশের বালুচিস্তানের ভাষা বালুচ। অর্থাৎ সামান্য কয়েকজন লোকের ভাষা যেটা উর্দু, সেই উর্দুকেই তারা পুরো দেশের ভাষা হিসাবে চাপানোর চেষ্টা করেছিল, এবং বাঙালি সেটা অনেক পরে বুঝলো। সেই বোঝার রেজাল্ট থেকে ক্রমশ পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন দানা বাঁধে, এবং আওয়ামী লীগ যখন সক্রিয় হয়ে ওঠে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, তখন ধীরে ধীরে সেই পশ্চিম পাকিস্তান বিরোধী আন্দোলন তীব্রতর হয়, যার ফল হলো 1970 সালে মুজিবের সেই বিপুল ভোটে জেতা, এবং তারপরের বছর সেখানে স্বাধীনতার যুদ্ধ, মুক্তিযুদ্ধ, ভারতের সহযোগিতায় সেই যুদ্ধ জিতে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা পায়। কিন্তু এর মধ্যে আমরা যেটা বললাম যে পূর্ব পাকিস্তানের বাঙালিদের মধ্যে সবার বাংলা ভাষা প্রীতি ছিল না, তারা সেই বাংলা ভাষাকে কেন্দ্র করে আরো একটি নতুন বিষয় তারা তৈরি করেছিল, তাকে তারা বলল ইসলামী বাংলা ভাষা। অর্থাৎ সংস্কৃত মূল ভাষা, বাংলার বিশুদ্ধ ভাষা, তৎসম এবং তদ্ভব শব্দগুলোকে যতটা সম্ভব ছাঁটাই করে অনাবশ্যক উর্দু, আরবি, পার্সি শব্দ সেখানে ঢুকিয়ে ভাষাটাকে একেবারে ইসলামী ভাষায় পরিণত করে দিয়েছে। সেটা ইসলামী বাংলা। কিন্তু তখন বাংলা ভাষার আন্দোলন ক্রমশ তীব্রতর হয়ে ওঠার কারণে সেটা ততটা কলকে পায়নি। কিন্তু অফ লেট ধীরে ধীরে সেই যেহেতু ধর্মের রুটকে এই
ভাষার রূপ থেকে সরানো যায়নি। ধীরে ধীরে বাংলা ভাষা তার চেহারা হারিয়ে ইদানিং পূর্ব পাকিস্তানে অর্থাৎ বর্তমান বাংলাদেশে যে ভাষার চর্চা হচ্ছে তা কিন্তু অনেকটাই সেই ইসলামী বাংলা ভাষার রূপ। যারা খবরের কাগজ দেখেন, বাংলাদেশের লিখিত বইপত্র ম্যাগাজিন যদি পড়ার যাদের সুযোগ আছে, তারা আমার এই কথাগুলো সেখান থেকে দেখে নিতে পারবেন। তাহলে আমরা যাদেরকে কেন্দ্র করে এই বাংলা ভাষার কথা বলছি, সেখানে আমাদের প্রথমে স্মরণ করা উচিত সেই ব্যক্তিত্বদের যারা প্রথমে দাবি তুলেছিলেন যে বাংলা ভাষা পাকিস্তানের রাষ্ট্রভাষার হিসাবে স্বীকৃত হোক। সেই ধীরেন্দ্রনাথ দত্ত, প্রেমহরি বর্মন, ভূপেন্দ্রনাথ দত্ত বা শ্রীশচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে জানলে আরো অবাক হবেন, 71 সালে স্বাধীনতা যুদ্ধের শেষ লগ্নে পাকিস্তান হানাদার বাহিনী যখন বাংলাদেশের শেষ যে কয়েকজন বুদ্ধিজীবীরা বেঁচে ছিলেন তাদেরকে হত্যা করে, তাদের সেই নিষ্ঠুর হত্যার বলি হন ধীরেন্দ্রনাথ দত্ত। তাকে বাড়ি থেকে সেদিনকে বের করে নিষ্ঠুরভাবে তাকে হত্যা করে। এসব ইতিহাস আমাদের জানা নেই। আমরা শুধু সালাম, রফিক, বরকত তাদের নিয়েই আমরা মেতে আছি, এদের কথা আমরা জানি না। বাঙালির আরো জানা উচিত দুটো বিষয়। সেটা হচ্ছে ভারতবর্ষে এই বাংলা ভাষা নিয়ে অনেকগুলো আন্দোলন হয়েছে, তাদেরকে আমাদের ঠিক সময় স্মরণ করা দরকার। তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসামের বরাক অঞ্চলে। সে সময় আসামের মুখ্যমন্ত্রী 1960 সালে বিমল প্রসাদ চালিহা তিনি এক নির্দেশ জারি করলেন যে সমগ্র আসামের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হবে অসমীয়া। কিন্তু বরাক উপত্যকায় অর্থাৎ আসামের দক্ষিণ ভাগে প্রচুর পরিমাণে লোক বাস করেন যারা বাংলা ভাষাভাষী। তাহলে তারা সমস্যায় পড়বে, তাদের পড়াশোনা, উচ্চশিক্ষা সমস্ত ক্ষেত্রেই তারা বাধাপ্রাপ্ত হবে, সরকারি কাজকর্ম, সরকারি চাকরির পরীক্ষা দেওয়া এসব জায়গায়। ফলে আসামে এই নিয়ে আন্দোলন তৈরি হয়। কিন্তু তার আগেই বিধানসভায় চালিহা সরকার তারা 24শে অক্টোবর বিল পাস করলো যে এটাই অসমীয়াই হলো আসামের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তার বিরুদ্ধে সমগ্র বাঙালিরা শিলচর স্টেশনে ওই এলাকায় তারা জড়ো হন, প্রায় 50,000 লোক। সেই 50,000 লোকের মধ্যে তারা বাংলা ভাষার প্রতিষ্ঠা, বাংলা ভাষার স্বীকৃতি এই নিয়ে তারা আন্দোলন করেন। সেখানে তরুণ তরুণী, ছাত্র, যুবক, নানা শ্রেণীর সমাজের লোকজন ছিলেন, প্রায় 50,000 লোকের সেই সমবেত। কিন্তু সেটা আসাম সরকার নিষ্ঠুরভাবে সেখানে গুলি চালিয়ে আসামের পুলিশরা এই আন্দোলনরত মানুষদের মধ্যে 11 জনকে হত্যা করে। তার মধ্যে সব অতি গুরুত্বপূর্ণ বা আমাদের আবেগের জায়গা 16 বছরের এক তরুণী কমলা ভট্টাচার্য, তিনিও প্রাণ দিয়েছিলেন সেই আন্দোলনে। তার কথা আমরা কজনে জানি? সালাম, রফিক, বরকত এদের কথা আমাদের জানতে হবে, জানা উচিত। কিন্তু তার সাথে এদের কথাও আমাদের স্মরণ করা উচিত যে মেয়েটি সেই 16 বছর বয়সে ভাষা আন্দোলনের প্রাণ দিয়েছিল। কিন্তু আমরা মনে না রাখলেও একজন বাঙালি কবি মনীষ ঘটক তাকে নিয়ে একটি অমর কবিতা লেখেন, যার 2টা পংক্তি আমরা এখানে বলি। সে যে বলে গেল জান দেব তবু জবান কখনো দেব না, ভাত বেড়ে রেখো ফিরে এসে খাবো, না এলেও মাগবো ভেব না। এই তার সেই কবিতার 2টি পংক্তি, যা তাকে আমাদের মানুষের কাছে অমর করে রেখেছে। আরো একটি বড় ভাষা, বাংলা ভাষার আন্দোলন, সেটা ঘটেছিল সেই তৎকালীন বিহারে। বিহারের একটি অংশ বাংলা সংশ্লিষ্ট মানভূম, সিংভূম এই জেলাগুলোতে প্রচুর পরিমাণ বাঙালি বসবাস করত সে সময়। কিন্তু বিহার সরকারও সেই একইভাবে শুরু করলেন যে হিন্দি ভাষা তারা স্কুলের শিক্ষা, চাকরির পরীক্ষা বিভিন্ন ক্ষেত্রে হিন্দিই তারা গ্রহণ করবে, হিন্দিই তাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। কিন্তু বিহারে তার আগে অনেকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজ ছিল, তাতে সাহিত্য ছিল। যখন হিন্দি ভাষার সৃষ্টি হয়নি, তার মধ্যে ভোজপুরি, মৈথিলি, মগহী এই ইত্যাদি ল্যাঙ্গুয়েজ অত্যন্ত প্রভাবশালী এবং তাতে অত্যন্ত উঁচু মানের
সাহিত্য রচিত হয়েছিল, কিন্তু তাকে এসে গ্রাস করে ফেললো হিন্দি ভাষা, এবং হিন্দি ভাষা ওই বাংলা ভাষী অঞ্চলের উপরও চাপিয়ে দেওয়ার চেষ্টা হলো। কিন্তু সে সময় বাঙালিরা মানতে রাজি হলেন না। সিংভূম, যা বর্তমানে আমরা বলি পুরুলিয়া, সেখানের লোকেরা তারা এই নিয়ে এর বিরুদ্ধে আন্দোলন শুরু করলেন। আন্দোলনের তাদের একটা পার্ট ছিল, তারা 1000 লোকের একটা মিছিল পুরুলিয়া থেকে কলকাতা আসবেন, 18 দিনের একটা প্রোগ্রাম। সেখানে অনেক নেতা অংশগ্রহণ করেন। সেখানে প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী অতুল্যচরণ ঘোষ এবং আরো অনেক নেতারা সে সময় অংশ নিয়েছিলেন, কিন্তু তাদেরকে সেখানে গ্রেপ্তার করা হলো। এই আন্দোলনের কারণেই সে সময় মানভূমের যিনি লোকসভার সদস্য ছিলেন ভজহরি মাহাতো, তাকে 2 বছর জেল খাটতে হয়। তখন কিন্তু আন্দোলনের চাপে 1956 সালের 24শে এপ্রিল পুরুলিয়া জেলাকে বিহার থেকে বিচ্ছিন্ন করে পশ্চিমবঙ্গের সাথে যুক্ত করা হয়। কিন্তু সেই সুবিধাটা পরবর্তী সিংভূম জেলা পায়নি। ফলে সিংভূম জেলার বাঙালিরা এখনো নানান সমস্যার মধ্য দিয়েও তাদের সেই হিন্দি ভাষায় পড়াশোনা করতে হচ্ছে, যার ফলে তাদের পড়াশোনার দিকে একটা বড় রকমের সমস্যা তৈরি হচ্ছে। কাজেই আমরা যখন ভাষা আন্দোলন নিয়ে 21শে ফেব্রুয়ারিতে আমরা আবেগ প্রকাশ করি, আমরা উদ্বেলিত হই, আমরা সেখানে গান, মিছিল, শোভাযাত্রা নানানভাবে আমরা তাকে যেমন উদযাপন করি, সেই সাথে এই বিষয়গুলো, এই আন্দোলনগুলো যা বাংলা ভাষাকে কেন্দ্র করে হয়েছিল, বাঙালিদের তা সেটাও মনে রাখা উচিত, তাদের সেই স্মরণ করা উচিত, সেই সব শহীদদের, সেই সব আন্দোলনকারীদের যারা এই নিয়ে কষ্ট করেছেন। আজ এই পর্যন্ত।